আমরা হচ্ছে প্রথম ক্লাসে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কমন ফরম্যাট ইকোনমিক। সেটা আমরা একটু দেখে নিই যে ওটা আমরা কিভাবে কি করেছিলাম। তো আমাদের একটু বুঝতে সুবিধার্থে আমরা দেখতেছি। তো আমরা যদি এখন খেয়াল করি তো দেখা যাচ্ছে যে আমরা শুরুতে হচ্ছে একটা কোটেশন দিয়ে শুরু করতে হবে, তারপর একটা কমন ইন্ট্রো দিয়েছিলাম, তারপরে বলেছিলাম যে হচ্ছে আমাদেরকে কারেন্ট ল্যান্ডস্কেপ দিতে হবে, তারপরে আমরা যে ডাটা আছে এটা লিখিত আকারেও দিতে পারি, অথবা হচ্ছে বক্স আকারে দিলে পাশে লিখিত আকারে দিতে হবে। সেটা আমরা ফোকাসের মাধ্যমে আস্তে আস্তে শিখবো। বিভিন্ন যতগুলো আমাদের এই সালে দরকার সেগুলো দেওয়া আছে। এরপর আমাদের চ্যালেঞ্জ দেওয়া ছিল, কমন চ্যালেঞ্জ কিছু, হ্যাঁ, অনেকগুলো চ্যালেঞ্জ। প্যারা করে যদি লিখতে চাই কেউ সেটা কিভাবে লিখবে সেটাও দেওয়া ছিল আমাদের, এই যে প্যারা করে লিখতে পারবে। এরপরে হচ্ছে এই আর কি মোটামুটি। তারপরে হচ্ছে আমাদের ছিল যে কি সলিউশন গুলো, কি সমস্যার এই সমাধানগুলো দেওয়া ছিল। তারপরে গভর্নমেন্ট কি মেজার্স করবে। তারপরে আমাদের কিন্তু কমন একটা কনক্লুশন ছিল। আগের ক্লাসগুলো দেখলে কিন্তু এগুলো বুঝতে পারবেন। তো একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে দেখবেন বাংলাদেশ হ্যাজ মেড এ রিমার্কেবল স্ট্রাইডস। তো এইটা আমাদের ভূমিকা ছিল। পরে কিভাবে আমরা ডেভেলপমেন্ট ইস্যু অ্যাড করবো সেটা কিন্তু এখানে বলা হয়েছিল। তো এরপরে আমি কি করেছিলাম, এরপরে আমি হচ্ছে একটা ফোকাস আপনাদের আলোচনা করেছিলাম যে 4 in 1 বলে, হ্যাঁ, 4 in 1 বলে, মানে একটা ফোকাস দিয়ে আমরা কি করে, একটা ফরম্যাট দিয়ে আমরা কিভাবে অনেকগুলো ফোকাস করে ফেলবো সেইটা। তো এখানে আমি দেখিয়েছিলাম যে এটা দ্বারা আমরা কি করব, বাংলাদেশ জার্নি টু ইনক্লুসিভ ডেভেলপমেন্ট করব, সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট, ফিনান্সিয়াল ইনক্লুশন, রুরাল ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে পভার্টি অ্যালিভিয়েশন, মানে এই টাইপের যতগুলো সমাধান আছে, সমাধান বা হচ্ছে ডেভেলপমেন্ট ইস্যু আমরা কিন্তু এটা দিয়ে করবো। তো খেয়ালগুলো দেখবেন যে এটারও কিন্তু ভূমিকা একই ছিল বাংলাদেশ এর, কিন্তু শেষের দিকে আমরা কি করেছিলাম যে ওই সেন্টেন্সে বাংলাদেশ হ্যাজ ম্যানেজড ওভারকাম নিউমেরাস অবস্টাকলস এন্ড কাপ দ্য পথ টুয়ার্ডস প্রসপারিটি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, পরে তার কিন্তু একটা সংজ্ঞা দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমরা বাকি যে আলোচনা আপনারা সবাই দেখছেন, যারা দেখেছেন, কিভাবে সুন্দর করে আগাইতে হবে, সেই ডাটাগুলো কিভাবে ইউজ করব, সবগুলো কিন্তু নিয়ে মোটামুটি আমরা আলোচনা করেছিলাম। ঠিক আছে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইকোনমিক প্রবলেম। তাহলে আমাদের আর একটা শুধু থাকে যে টেকনোলজি এন্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। তাহলে অর্থনীতি রিলেটেড আমরা যে কোনো ফোকাস আসলে কিন্তু আমরা লিখতে পারবো, কিন্তু প্রত্যেকটাই কিন্তু একটা ফোকাস থেকেই তৈরি করা। এটা যদি আজকে আমরা প্র্যাকটিস করি তাহলে বুঝতে পারবো যে কিভাবে। অবশ্যই আপনারা আগের ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো আজকে আমাদের যে টপিক সেটা ছিল হচ্ছে এনি ইকোনমিক প্রবলেম, ঠিক আছে, ইনফ্লেশন, ডিভ্যালুয়েশন অফ মানি, পলিটিক্যাল টার্মোয়েলস মানে রাজনৈতিক অস্থিতিশীলতা, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, রিজার্ভ ডেফিসিট মানে রিজার্ভ ঘাটতি যেটা, এটসেট্রা। এই টাইপের যতগুলো সমস্যা আছে সবগুলো আমরা একইভাবে লিখতে পারবো। তো আমরা চলে আসি, আমরা ভূমিকাটা কিভাবে শুরু করব। আমি আগেই বলেছি যে আমাদের ফোকাসের প্রাণ হচ্ছে ভূমিকাতে যদি আপনি এরর করেন বা ভুল করেন তাহলে কিন্তু আপনার মার্কটা অনেক ক্ষেত্রে কমে যায়। ঠিক আছে। এগুলো কিন্তু আপনাকে কোনো ফোকাস রাইটিং ব্যাচ বা কেউ শিখাবে না, জাস্ট আপনাকে শীট ধরিয়ে দেবে বিভিন্ন ধরনের ডাটা হাবিজাবি দিয়ে, আপনারা কম্পেয়ার করলে আর কি বুঝতে পারবেন। আপনাদের কয়েকটা যদি শীট দেখাতাম অন্য ইসের তাহলে বুঝতে পারতেন। তো এগুলো আমি এখন আলোচনা না করি, অন্যদের নিয়ে আমরা কি করে করব সেইটাই। তো প্রচলিত মিথ যেগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে বেরোয় আসতে হবে যে অনেক ডাটা দিলে অনেক বেশি মার্ক পাওয়া যায়, এটা একেবারে মিথ্যা কথা। প্রচুর গ্রাফ আঁকতে হয়, এটাও একেবারে মিথ্যা কথা। প্রচুর ডাটা দিতে হয়, এগুলো সব প্রচলিত মিথ। ঠিক আছে। কিন্তু আপনাদের সুন্দর রাইটিং লিখে আসলে বা গুছিয়ে লিখে আসতে পারলে যে আপনি ভালো মার্ক পাবেন এইটাই মেন। কারণ আমাদের পরীক্ষার হলে খাতা কিন্তু আগে বলেছি খুবই কম দেওয়া থাকে, যেটা হচ্ছে মানে অনেক বেশি লেখার জন্য খুবই কম, কিন্তু ভূমিকা ইন্ট্রোডাকশনটা আমরা একটু বেশি বেশি সুন্দর করে দিব। তো দেখেন আমি এই যে এইটাও কিন্তু সেই সেম ইন্ট্রোডাকশনটা নিয়েছি এবং কিভাবে ইউজ করেছি দেখেন। Bangladesh has made remarkable strides in transforming an economy from one plowed by poverty and underdevelopment to rising economy. In the early years following its independence, 1971, Bangladesh faced tremendous challenges. It was burdened with high popular density, political instability, frequent natural disaster. এগুলো কিন্তু সবই কিন্তু এমনিতেই হচ্ছে এই প্রবলেমই। এইগুলো নিয়ে ফোকাস আসলে তো এমনিতেই এটা ইউজ করা যায়। ফ্রিকুয়েন্ট ন্যাচারাল ডিজাস্টার, এটা অর্থনৈতিক যে ক্ষতি করে, ওয়াইডস্প্রেড পভার্টি এলিভেশন আমরা ইউজ করব। তো এই সমস্যাগুলো ছিল থ্রু এ কম্বিনেশন অফ ডিটারমাইন্ড রিফোর্স, স্ট্র্যাটেজিক পলিসি অ্যান্ড ফোকাস অন হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ হ্যাজ ম্যানেজ টু ওভারকাম দ্য অবস্টাকলস অ্যান্ড কাপ দ্য পথ টুয়ার্ডস প্রসপারিটি। তার মানে আমাদের যে এগুলো আমরা কম্প্রিহেন্সিভ যে ইয়ের দ্বারা
এটা সমাধান করেছি এবং প্রসপারিটির দিকে এগিয়ে গেছি। এখন আমাদের মেন যেটা কানেকশন পয়েন্ট, সেখানে এসে আমরা কিন্তু কানেকশন করবো যে হাউএভার বাংলাদেশ ইজ এগেইন ফেসিং নিউমেরাস ইকোনমিক প্রবলেম, কিন্তু বাংলাদেশ এখনো কিন্তু কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। এমন দেম এর মধ্যে ইনফ্লেশন ইজ কারেন্টলি মোস্ট সিরিয়াস ইস্যু ইন দ্য কান্ট্রি। তো এখানে শুধু যে ইনফ্লেশন দিলেই যে খাটবে তা না, আপনি দিয়ে দেখেন এমন দেম আমি কি দিলাম যে হচ্ছে ডিভ্যালুয়েশন অফ মানি ইজ মোস্ট সিরিয়াস ইস্যু ইন কান্ট্রি। অবশ্যই ডিভ্যালুয়েশন অফ মানিও একটা সিরিয়াস প্রবলেম। পলিটিক্যাল টার্ময়েলস, রাজনৈতিক অস্থিতিশীলতা একটা ক্রিটিক্যাল ইস্যু। আনএমপ্লয়মেন্ট প্রবলেম একটা ক্রিটিক্যাল ইস্যু। রিজার্ভ ডেফিসিটও কিন্তু একটা ক্রিটিক্যাল ইস্যু। তার মানে কি হয়ে গেল, ফোকাসটার যে ভূমিকাটা ছিল পুরোটাই চলে গেল কি আমাদের যে টপিক তার দখলে, শুধুমাত্র আমরা এই নিচে কানেক্ট করে দেওয়ার কারণে। তাহলে আমাদের ফোকাসের শুরুতেই আমরা ফোকাস নিয়ে কথা বলবো না, ফোকাসের প্রথম আমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট এটা থাকবে, শেষে কিন্তু আমরা টপিকের সাথে কানেকশন করে দিলাম। আমাদের হয়ে গেল মেইন। এখানে কিন্তু আমাদের অলরেডি 5 মার্ক চলে আসলো, কারণ এখানে আমাদের কোনো গ্রামাটিক্যাল এরর নাই, কিন্তু সে খুব সুন্দরভাবে জিনিসটাকে কিন্তু আমরা প্রেজেন্ট করেছি। ওকে, তো আমরা নেক্সট ধাপে চলে যাই। নেক্সট ধাপটা কি ছিল আমাদের, হচ্ছে অবশ্যই যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করবো তার একটা ডেফিনেশন দিতে হবে যে কি। ইনফ্লেশনে যখন দিব, ইনফ্লেশন মিনস কন্টিনিউয়াস রাইজ ইন প্রাইস এভরিডে গুডস অ্যান্ড সার্ভিসেস হুইচ রিডিউস দ্য ভ্যালু অফ মানি, অ্যাজ এ রিজাল্ট পিপল ক্যান বাই লেস উইথ দ্য সেম অ্যামাউন্ট অফ মানি। অর্থাৎ আমাদের মূল কথা হচ্ছে অর্থের মূল্য কমে যায় এবং আমাদের যে ক্রয় ক্ষমতা সেটা হচ্ছে হ্রাস পায়, সেটাই আর কি এর। তো এখানে বাকি যে জিনিসটা আছে তার যে সংজ্ঞাটা, এটাও কিন্তু আপনারা নিজের মতো করে দিবেন। এই জিনিসটা এক লাইন অবশ্যই নিজের মতো করে আপনারা লিখতেই হবে সংজ্ঞাটা, বা এটার রিজনটা না লিখলে, আর যদি একেবারে না পারেন তাহলে এই সংজ্ঞা বা ডেফিনেশন দেওয়া থেকে বিরক্ত থাকতে হবে। ঠিক আছে, তো দ্বিতীয় পয়েন্ট যেটা আমাদের, দ্বিতীয় পয়েন্ট সংজ্ঞার পরে দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমি বলেছি কি কারেন্ট ইনফ্লেশন স্ট্যাটিস্টিক্স ইন বিডি। বর্তমান যে আমাদের ইনফ্লেশনের যে মানে সবসময় এখানে একটা কারেন্ট সিচুয়েশন দিব, এখানে কিছু ডাটা দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি যেভাবে লেখার কথা বলেছিলাম আমি আজকে ওইভাবে প্রেজেন্ট করেছি, পাশে একটা বক্স করে আমরা ডাটাটা দিয়ে দিব। 2023-24 সালে ছিল 9.71%, আর 2024-25 সালে ছিল 10.3%। সোর্স হচ্ছে ডেইলি স্টার। হ্যাঁ, তো এখানে আমরা কি লিখবো, বা বিবিএস ও দিতে পারেন সোর্স। হ্যাঁ, যেগুলো আর কি এগুলো কানেকশন করে। ইকোনমিক সার্ভে তো দেওয়া যাবে না, কারণ ইকোনমিক সার্ভেতে মনে হয় এটা প্রকাশ করে না। তো এই একই জিনিসটা আমরা একটু ব্যাখ্যা করে দিয়েছি যে অ্যাকর্ডিং টু দ্য ডেইলি স্টার, বাংলাদেশ ইনফ্লেশন রেট ইনক্রিজ ফ্রম 9.71 ইন এত টু এত ইন 2025, শোয়িং এ ওয়ার্সিং ইকোনমিক প্রেশার অন দ্য কনজিউমার। দেখা যাচ্ছে খুব খারাপ প্রেশার আমাদের এখানে হচ্ছে। যদি এইটুকু না লিখতে পারেন ওয়ার্সিং ইকোনমিক প্রেশার, তাহলে শুধুমাত্র কত সালে কত ছিল এটা দিয়ে আমরা শেষ করে দিলাম। কারেন্ট ইনফ্লেশন ইন বিডি হয়ে গেল। এর সাথে যদি আমরা অন্য দেশের সাথে কম্পেয়ার করতে চাই সেটাও করতে পারবো, বিষয় না। এইবার আমাদের চলে আসলো হচ্ছে কারণ। দেখ, কারণ এখানে তো চ্যালেঞ্জ নাই। ইনফ্লেশনে কি কোনো চ্যালেঞ্জ আছে? চ্যালেঞ্জ নাই। এখানে আমরা দেখাতে হবে যে মেইন ইনফ্লেশনের যে রিজনটা বা অন্য কোনো যে সমস্যাগুলো তার কি কি রিজন। গ্লোবাল সাপ্লাই চেইন ডিসরাপশন, কোভিড-19, যেগুলো আমাদের কমন সেগুলো আলাদা করে রাখতে হবে। এই যে গ্লোবাল সাপ্লাই চেইনটা আমাদের কোভিড-19 জন্য সমস্যা হয়েছিল, এর কারণে কিন্তু আমাদের যে কি হয়েছিল, জিওগ্রাফিক্যাল কনফ্লিক্ট সৃষ্টি হয়েছিল এবং ইম্পোর্ট ট্রান্সপোর্টেশন কস্টটা বেড়ে গেছিল। দেখেন, এই কস্টের কারণে কিন্তু প্রত্যেকটা সমস্যায় আমাদের সৃষ্টি হয়েছে, তার মানে এটা প্রত্যেকটার সাথে আমাদের যায়। এরপরে আমরা কি করব, রাইজিং ফুড প্রাইসেস, এটাও ওই প্রত্যেকটা সমস্যার সাথে কানেক্টেড। এনার্জি অ্যান্ড ফুয়েল ইনক্রিজেস, এক্সপেনশনারি মনিটারি পলিসি, মানে আমাদের সম্প্রসারণমূলক যে মনিটারি পলিসি সেইটা, মানে ইন্টারেস্ট রেটটা বাড়াই দেওয়া হয়েছিল ব্যাংকের, তার জন্য এটা বেড়ে গেছিল। কারেন্ট ডেপ্রিসিয়েশন, তাই না, কারেন্সি ডেপ্রিসিয়েশন, হাই গভর্নমেন্ট স্পেন্ডিং, মানে সরকার বেশি খরচ করেছে। মার্কেট ইনসেফিসিয়েন্সিস, তাই না, এখানে হচ্ছে উইক মার্কেট মনিটরিং আর কি, যে দাম কমা বাড়ার দিকে দিতে পারিনি। এগুলো এটাও কিন্তু এটা কিন্তু আমাদের ইনফ্লেশনের সাথে সম্পর্কিত, এটা শুধু আমরা ইনফ্লেশনের জন্য ইউজ করতে পারবো। এখন আমরা তাহলে কমন ফরম্যাটটা কি কাজে লাগবে ভাইয়া চ্যালেঞ্জ ইয়েটা, এখানে দেখেন ম্যাক্সিমাম যে পয়েন্টগুলা প্রত্যেকটাই কিন্তু আমাদের টপিকের সাথে রিলেটেড, মানে ওখানে যে চ্যালেঞ্জ গুলো ছিল না আগের কমন ফরম্যাটে, সেইগুলো কিন্তু আমরা প্রত্যেকটা ফোকাসে ইউজ করতে পারতেছি। ওই পয়েন্টগুলো আমাদের না মনে থাকে, সেক্ষেত্রে আমরা কি র্যাপিড পপুলেশন গ্রোথ অ্যান্ড লার্জ আনস্কিল ওয়ার্কফোর্স, এটাও আমাদের প্রত্যেকটা সমস্যার কারণ। পলিটিক্যাল ইনস্টেবিলিটি অ্যান্ড উইক গভর্নেন্স সিস্টেম, এটাও আমাদের মিলে যাচ্ছে। ইনসাফিসিয়েন্ট বিউরোক্রেসি অ্যান্ড ল্যাক অফ মোরাল এথিক্স ভ্যালুস, টেকনোলজিক্যাল ব্যাকওয়ার্ডনেস, weak infrastructure and its corruption, low revenue collection, excessive government bank borrowing, ঠিক আছে। প্রত্যেকটা সমস্যাই কিন্তু আমাদের অর্থনৈতিক প্রবলেমের সাথে রিলেটেড, যেটা আমরা ওখানে চ্যালেঞ্জ হিসেবে ইউজ করেছিলাম, এটা এখানে কিন্তু আমরা রিজন হিসেবে প্রত্যেকটা কিন্তু আমরা রিজন হিসেবে ইউজ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে সলিউশন কি কি হতে পারে।
অনেকগুলো সলিউশন দিয়েছি, আমি লিখে দিয়েছি এখানে যে ইউজ এনি 5, যেটা আপনার টপিকের সাথে ম্যাচ করে এইটা। ঠিক আছে, যারা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারেন তাদের তো আলাদা করে নিজেরা তৈরি করে নিতে পারবেন, কিন্তু যাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর সমস্যা আছে তারা অবশ্যই এখান থেকে আপনাদের করতে হবে, এবং এখান থেকে আপনারা সব থেকে সুন্দর মার্ক নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, পরীক্ষার হলে গিয়ে আপনার কলম ধরে বসে থাকতে হবে না, কারণ আপনাকে আমি বাসা থেকে আগে থেকে প্রস্তুত করে দিচ্ছি। আমাদের যে ফোকাস আসে তো এর যদি আমি একটা ডায়াগ্রাম করি তাহলে বিষয়টা এমন আসে। হ্যাঁ, এই যে এখানে 80% আসে অর্থনীতি রিলেটেড, আর 15% আসে ব্যাংক রিলেটেড, আর আপনার আদার যে গুলা সেগুলো সব 2% করে আসে, যেমন হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট একটাই মাত্র ফোকাস, তারপর হচ্ছে টেকনোলজি একটা মাত্র ফোকাস করলে হয়ে যায়। তারপরে হচ্ছে গ্লোবাল ক্লাইমেটিস যেটা, এটাও একটা পড়লে হয়ে যায়। আর রিসেন্ট থেকে আসে মনে করেন 1%। তো এই হচ্ছে আমাদের ফোকাসের যে এটা, তার মানে 80% ফোকাস কিন্তু আমাদের এই কয়টা ফোকাস পড়লে মানে একটা ফোকাস থেকেই হয়ে যাচ্ছে, তার ডিমগুলোই তো আমি আস্তে আস্তে দেখাচ্ছি। ঠিক আছে, আর শুধুমাত্র টেকনোলজিটাকে আমি যদি কানেক্ট করে দিতে পারি তাহলে আমাদের ইকোনমিক রিলেটেড ফোকাসের মামলা খতম, তারপর আপনারা প্রত্যেকটাই লিখতে পারবেন। ঠিক আছে, শুধু প্রত্যেকটার জন্য একটা করে আপনাদের ছোট ডাটা বক্স থাকবে আর ইনফরমেশন বক্স থাকবে, তাইলে আপনাদের কাজ মিটে যাবে। ঠিক আছে, কারণ আমি তো চাইলে আপনাদের 20টা ফোকাস রাইটিং দিয়েই দিতে পারতাম, আমার তো পরিশ্রমের দরকার ছিল না। এতে কি হতো, আপনাদের সেই দিন শেষে প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়তে হতো, বা কমন না আসলে বা আপনি কি ফোকাস দিচ্ছেন কমন আসেনি। কিন্তু যদি এমন হয় যে আমরা প্রত্যেকটাই কমন পাই, আমরা যে অ্যানালাইসিস যেটা দেওয়া আছে আমাদের যে ফোল্ডারে, দেখবেন যে অর্থনীতি রিলেটেডই আসছে সবগুলাই, তাই না? তো এই জন্যই মূলত এই সিস্টেমটা করা, যাতে আমরা সবগুলো লিখে আসতে পারি। আমি নিজেও এইভাবে প্র্যাকটিস করে পরীক্ষা দিতাম, যার ফলে আমার কলম কখনো থামে না, আমি আরো পরীক্ষা দিয়ে আমার আরো 10-20 মিনিট সবসময় বেঁচে থাকি। ঠিক আছে, আচ্ছা, তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সলিউশন টু কন্ট্রোল ইনফ্লেশন বা যে কোনো প্রবলেম। স্ট্রেনথেন মনিটারি পলিসি, ইনক্রিজ ইন্টারেস্ট রেট, রিডিউস এক্সেস লিকুইডিটি ইন ব্যাংকিং। দেন অনেকগুলো পয়েন্ট দেওয়া হয়েছে, কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা পয়েন্ট দেওয়া হয়েছে। আপনাকে ইউজ করতে হবে কয়টা, 5টা। ঠিক আছে, পরীক্ষার হলে গেলে তো এই 5টাও মাথায় আসে না, তো এখান থেকে বেছে বেছে 5টা বা 10টা 7টার মতো মুখস্থ করে রাখবেন, কারণ 2টা এমনি মনে পড়বে না, এটাই হবে। কিন্তু আপনি যদি চান যে না ভাই আমি ওই ফোকাস রাইটিং ওই পয়েন্টগুলো দিয়ে করবো, আগে যেটা কমন ফরম্যাট সেইগুলো কিন্তু এখানে সুন্দরভাবে চলে যায়। হ্যাঁ, সেইগুলো কিন্তু এখানে সুন্দরভাবে চলে যায়। ঠিক আছে, এরপরে হচ্ছে ওই যে সলিউশন যেগুলো দেওয়া আছে ওইগুলো পড়লেও আমাদের হয়ে যাবে। আচ্ছা, এরপরে আছে কি রিকমেন্ডেশন কি কি আছে, মেইনটেইন ব্যালেন্স অ্যান্ড ফিসক্যাল পলিসিস, ফোকাস অন ফুড সিকিউরিটি অ্যান্ড এনার্জি সেলফ সাফিসিয়েন্সি। মোটামুটি এখানে অনেকগুলো আমাদের হচ্ছে রিকমেন্ডেশন দেওয়া আছে। রিকমেন্ডেশন কিন্তু আমরা কি করতে পারবো, লিখে দিয়েছি, ইউ ক্যান অলসো ইউজ কমন ফরম্যাটে যে রেকমেন্ডেশন গুলো ছিল এইগুলো কিন্তু প্রত্যেকটা এর সাথে কেটে যাবে। আপনারা যে একটা ফোকাস দিয়ে কিভাবে লিখবেন আশা করি যার প্রশ্ন থাকার কথা না। প্রত্যেকটা যে ওখানে যে পয়েন্টগুলো দেওয়া ছিল সেইগুলো হলুদ কালার দেওয়া আছে, কমন ফরম্যাটের পয়েন্টগুলো হলুদ কালার করে দেওয়া আছে, মিলিয়ে দেখবেন যে আমার টপিকের সাথে প্রত্যেকটা ম্যাচ হয়ে যাচ্ছে। দুই একটা যদি ম্যাচ না করে সেইগুলো আমরা তখন কি রিডিউস করে দিব। এইভাবে আপনারা কিন্তু নোট করবেন। ওকে, আচ্ছা, এরপরে আমাদের কি কি আসে, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ। সেই একই সিস্টেম, আপনার ইন্ট্রো থাকবে, তারপরে হচ্ছে কারেন্ট স্ট্যাটিস্টিক্স, তারপরে চ্যালেঞ্জেস বা রিজন, তারপরে সলিউশন, তারপরে হচ্ছে রিকমেন্ডেশন, তারপরে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, তারপরে কনক্লুশন। এই তো আমাদের ধারাটা, এটা মেনটেন করলেই তো আমাদের ফোকাস হয়ে যায় রচনার মতো, শুধু পয়েন্ট মনে থাকলেই। আর যদি আমরা লিখতে পারি, বাংলাটা তো সহজ এমনিতে লেখা যায়, ইংরেজিটা তো গভর্নমেন্ট কি কি ইনিশিয়েটিভ নিবে, টার্গেট সাবসিডিজ, অবশ্যই ভর্তুকি দিতে হবে কৃষকদের, না হলে তো ইনফ্লেশন কমবে না। সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম, এটা কিন্তু ইনফ্লেশনের জন্য শুধু, কিন্তু এটা কিন্তু সবগুলোর সাথে যাবে। সাপোর্ট টু এগ্রিকালচার, এটা ইনফ্লেশনের জন্য। এক্সপোর্ট প্রমোশন, এসএমই যে বিষয়টা, এখানে একটা ডাটা দিতে পারেন, এসএমই ফোল্ডারে দেওয়া আছে বা শিখিয়ে দিব অবশ্য। আর ফিসক্যাল ডিসিপ্লিন, এটা কিন্তু আবার হচ্ছে প্রত্যেকটার সাথে যাবে। হ্যাঁ, এই কিন্তু আমরা যেগুলো কমন যে পয়েন্টগুলো সেগুলো ইউজ করতে পারবো, যে কন্ট্রোল পপুলেশন, অবশ্যই ইনফ্লেশনের জন্য আমাদের পপুলেশন গ্রোথকে আটকাতে হবে, কারণ মানুষ জনসংখ্যা বেশি হওয়ার কারণেই তো আমাদের খাবার ঘাটতি দেখা দিচ্ছে, এবং হচ্ছে আমরা করতে পারতেছি না, মানে ইনকাম সোর্সটা কমে যাচ্ছে। স্কিল ম্যান পাওয়ার থ্রু ভোকেশনাল ট্রেনিং, ম্যান পাওয়ার নাই, এই জন্যই তো আমাদের মানে কি বলে বেকারত্ব বাড়তেছে, যার জন্য ইনফ্লেশন দেখা দিচ্ছে। ইনশিওর পলিটিক্যাল ইনস্টেবিলিটি, রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে কিন্তু ইনফ্লেশন দেখা দিচ্ছে। তারপর হচ্ছে যতগুলো সমস্যা সব কিন্তু এর সাথে আছে। রুল অফ ল অ্যান্ড গুড গভর্নেন্স তো অবশ্যই দরকার, সরকার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ঠিক নাই। রিফর্মার বিউরোক্রেসি, রিডিউস টেকনোলজিক্যাল গ্যাপ, সব পয়েন্ট আপনি
প্রবলেমে ইউজ করতে পারতেছেন। তার মানে সবার স্বপ্ন, কে জানি একজন বারবার কমেন্ট করেন ভাই প্রবলেমগুলো আমরা কিভাবে লিখবো, এইভাবে লিখবেন। তার মানে কি একটা ফরম্যাট দিয়ে আমরা কি কি লিখতে পাচ্ছি, ডেভেলপমেন্ট লিখতে পাচ্ছি, ইকোনমিক প্রবলেমগুলো লিখতে পারতেছি, আবার হচ্ছে যে কোনো অর্থনীতি রিলেটেড যে কোনো জিনিসই লিখতে পারতেছি। এবং আর একটা জিনিস কি লিখতে পারবো আমরা, টেকনোলজির সাথে অর্থনীতি রিলেটেড যেগুলো আসছে, যেমন ডিজিটাল ইকোনমি অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু আমাদের শিখতে হবে। ওকে, আচ্ছা, শেষে আমি সুন্দর একটা ভূমিকা দিয়ে দিয়েছি, এটা আপনারা ইউজ করতে পারেন বা আগেরটা ইউজ করতে পারেন। তো এটা কি লিখছে, দ্য ইনফেমাস কোর্স বাংলাদেশ ইজ বটমলেস বাস্কেট মেড বাই দেন ইউএন সেক্রেটারি স্টেট হেনরি কিসিঞ্জার ইন 1974 হ্যাজ অলরেডি প্রুভেন রং। অর্থাৎ আমাদের যে 1974 সালে হেনরি কিসিঞ্জার ইউএস সেক্রেটারি ছিল, যে বলেছিল বাংলাদেশ একটা তলাবিহীন ঝুড়ি, সেটা অলরেডি আমরা কি করেছি, রং প্রমাণ করেছি। বিকজ বাংলাদেশ হ্যাজ বোল্ডলি কল্ড দ্য আইএস অফ ইন্টারন্যাশনাল অবজারভার্স অ্যান্ড কন্টেম্পোরারি ওয়ার্ড সাচ এস আইএমএফ, ইউএনডিপি, ওয়ার্ল্ড ব্যাংক, ড্যাশ ড্যাশ ড্যাশ। ঠিক আছে, এবার এখানেই আসছে আমাদের মেন টপিকটা ইনক্লুড করা জায়গা। তো এখানে আমরা কি লিখছি, ইনফ্লেশন ইজ অ্যান অনগোয়িং চ্যালেঞ্জ। এখানে আমরা অন্য যে ডলার ডেফিসিট বা যে কোনো কিছু মেন, আমি আগেও বলতেছি যে চ্যালেঞ্জ রিকমেন্ডেশন তো আপনার সব সেম এমনিতেই, কিন্তু ভূমিকার ইন্ট্রোডাকশনের সাথে কানেক্টেড করাটাই হচ্ছে আপনার মেন চ্যালেঞ্জ। ঠিক আছে, তো ইনফ্লেশন ইওর টপিক, এখানে দেন আপনি দিয়ে দেন একটা ডলার ডেফিসিট দেন। ডলার ডেফিসিট ইজ অনগোয়িং চ্যালেঞ্জ but the evaluation of money is an ongoing challenge, but with collective effort and responsible initiative from both the government and citizen, it can be effectively managed. Through unity and determination, we can move confidently towards prosperous and successful future. তারপর একটা কোটেশন ইকোনমিক রিলেটেড 10টা থেকে একটা দিয়ে দিলেন। তো এই হয়ে গেল আমাদের একটা ফোকাস। ঠিক আছে, তো আমরা ইন্টার কনক্লুশন তো সুন্দর লাগবেই, আর ভেতরে হচ্ছে চ্যালেঞ্জ রিকমেন্ডেশন একটু ছোট ছোট করে লিখলে মোটামুটি আমরা 3 পেজের মধ্যে যতটুকু লিখতে পারি ততটুকু লিখবো। ঠিক আছে, তো এখানে কি করা যায়, এখানে কিন্তু ভূমিকা থেকে আপনার কয় লাইন বাদ দিতে পারেন, দিয়ে একটু ছোট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে এগুলো মেইন লাইন আসলে বাদ দেওয়ার মধ্যে কিছু পাই না আর কি, তা আপনারা যদি পারেন ছোট করে নিলেন। তো মোটামুটি কথা হচ্ছে আমাদের এই যে আপনাদের যে জিনিসটা শেখালাম, এরপরেও যদি আপনাদের কনফিডেন্স না আসে বা হচ্ছে বলেন ভাই আমাদের ফোকাস রাইটিং কি করব, এখনো আমরা টেনশনে আছি, তাহলে আসলে আমার এরপরে আর কিছু করার নাই। কারণ আপনারা একটা কোনো, এখনো পর্যন্ত আমি বাংলাদেশে কোনো, নিজে তো একসময় জব সিকার ছিলাম, এইভাবে আসলে যে কেউ ওই সময় বুঝিয়ে দিত, হয়তো ওই সময় বাংলাদেশ ব্যাংকের রিটার্নের এডি রিটার্নটা হয়তো ফেল হতো না। তো পরবর্তীতে কিন্তু একটা রিটার্ন আর ফেল করি নাই, কিন্তু যখন আমার মেইন যে সুযোগ ছিল তারপর তো এডি সার্কুলার কিছু পাচ্ছি না। তো এইটাই, তো একবার যেহেতু আপনারা সুযোগ পেয়ে গেছেন, আপনারা এই জিনিসটা হচ্ছে একটু কাজে লাগান। ঠিক আছে, একটা কথা মনে রাখবেন, চান্স কামস বাট ওয়ান্স, আমি বারবার এই কথাটা বলি, সুযোগ আসলে অবশ্যই যেন আপনাদের মিস না হয়, কারণ পরীক্ষা হলে 2 ঘন্টা খুবই কম সময়। এই সময় আসলে যত ডাটা ফাটা যতই আপনি পড়েন না কেন পড়তে পারবেন, আর বাজারে কোনো একটা কোয়ালিটি ফুল আপনি পাবেন না, প্রত্যেকটা হচ্ছে পেপার থেকে সম্পাদকীয় অংশ সব হুবহু উঠাই দিয়েছে। তাহলে আপনারা, আমি বুঝলাম যে আপনি পেপার থেকে হচ্ছে প্রচুর তথ্য পাচ্ছেন, তো সেগুলো তো কিভাবে ইউজ করতে হবে সেটা শেখাবে কি আপনাকে, শেখানোরই তো মানুষ নাই। তো যেইটা আপনি ইউজই করতে পারবেন না সেইটার পেছনে আসলে সময় দেওয়ার কোনো মানে হয় না। যদি আপনি ইউজ করার ক্যাপাবিলিটি থাকে আপনার মধ্যে, আপনি যদি কেপেবল হন, তাইলেই হচ্ছে শুধুমাত্র ওইসবের দিকে আগাবেন। তা না হলে এইভাবে আপনাকে এগোতে হবে। পাশাপাশি যদি আপনি কোনো বই কিনতে চান, আমি আগেও বলেছি যে লতিফুডসের বইটা আমার একটু ভালো লাগে, একটু মনে হয় যে এখানে পরিশ্রম করছে সে, বাকিগুলো সবই চ্যাট জিপিটি ফিবিটি হাবিজাবিদের লেখা। তো লতিফুডসের বইটার সাথে একটু এইগুলো একসাথে মিক্স করে, তাহলে ওখান থেকে আপনার একটা ভূমিকা পছন্দ হলো, এটা উঠাই দিয়ে ওইটা ইউজ করে এইভাবে সুন্দর করে নিজের মতো করে এইভাবে একটা ফরম্যাট তৈরি করে নেবেন। তাহলে কি হবে যে পরীক্ষার হলে গিয়ে আপনার কোনো টেনশন করা লাগবে না, আপনার বসে থাকতে হবে না। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা ফরম্যাট কিন্তু একই ভূমিকা দিয়ে শুরু করা, একটা ভালো জিনিস। প্রত্যেকটা কিন্তু আমি একই ভূমিকা দিয়ে শুরু করি। আমি এখনো পর্যন্ত যে কয়টা রিটেন দিয়েছি, যে কয়টা রিটেন পাস করেছি, আমার এখনো পর্যন্ত আমি ভূমিকায় একটাই লিখি, যদিও সেই ভূমিকাটা আমি এখানে দেই নাই, সেই ভূমিকাটা হচ্ছে আরেকটা। তো এইটাই, তো আপনারাও সবসময় চেষ্টা করবেন যে একই টাইপের সবসময় যেন লেখাটা থাকে, তাহলে কি হয়, বিভিন্ন টাইম বিভিন্ন ধরনের প্রিপারেশন নিতে গেলে আপনাদের প্রিপারেশনটা নষ্ট হয়ে যেতে পারে। আর বলতে পারেন যে ভাই আপনার লেখা হচ্ছে খারাপ, তো হইতেই পারে। খারাপ যদি হয় তাহলে কেন আমি হচ্ছে 775 জনের মধ্যে 175তম হলাম? তাহলে আমার রিটেন যদি এতই খারাপ কোয়ালিটির আমি লিখে থাকি, তাহলে তো মিনিমাম আমার তো 2700তম হওয়া উচিত ছিল, বা 2000তম, বা আমি 500তম হইলেও মানতাম যে অন্যদের থেকে অনেক খারাপ, কিন্তু আমি কেন এটা হলাম? তার মধ্যে আমার জিকে হয়েছিল মাত্র 6টা।
আর একটা পরীক্ষায় আমার জিকে হয়েছে মাত্র 6টা 15-র মধ্যে, মানে 12 মার্ক ছিল জিকে তে, তাহলে আমাকে আগায় নিয়ে গেছে কি? অবশ্যই আমার ফোকাস রাইটিং, আর্গুমেন্ট তো ছিল না, প্রিসাইজ রাইটিং, এইগুলোই তো আমাকে আগিয়ে নিয়ে গেছে, না হলে তো আমি এই পজিশনে আসতে পারতাম না। তারপরে হচ্ছে, তো মোটামুটি এটাই হচ্ছে মেইন কথা, যে হচ্ছে আপনাদের এটা করতে হবে। এরপর আমাদের রিটেনে হচ্ছে আমরা প্যারাফ্রেজিং শিখবো, কিভাবে হচ্ছে প্যাসেজ সলভ করতে হয়, কিভাবে প্রিসাইজ লিখবো প্যারাফ্রেজিং করে, সেগুলো আপনাদের শর্টকাটে শিখিয়ে দেবো। এই হচ্ছে বিষয়। কারণ আমি যতটুকু দেখলাম যে ব্যাংকের জব পাওয়া সব থেকে ইজি, কারণ এখানে সব থেকে চিটার বাটপারি করে পরীক্ষা দিয়ে এসে লেখা যায়। কারণ আপনার বিসিএস এ একটা টপিক, একটা ফোকাস লেখার জন্য 40 মিনিট দেয়, এখানে আপনাকে 17 মিনিট দেওয়া হয়। এই জন্য কেউই কোয়ালিটিফুল লিখতে পারে না। যে এরকম বুদ্ধি কাজে লাগাইতে পারে সেই কিন্তু কোয়ালিটিফুল লিখতে পারে। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। এই যে ক্লাসটা দেখবেন, এরপরে আমাদের হচ্ছে, এটা তো আর লাইভে দেখানো সম্ভব না, আমি লাইভে আসবো অবশ্যই কালকে 10টার সময়। শুধুমাত্র আপনাদের যা প্রশ্ন আছে সেগুলো উত্তর দিব। আর ক্লাস আগে থেকে আপনাদের এই টাইপের ক্লাসগুলো আগে থেকে দিয়ে দিব। ওকে, ঠিক আছে, তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।